আজ আমাদের বাসর রাত, সেই রাত যার জন্য আমরা গোটা জীবন অপেক্ষা করে এসেছি। এই রাত নিয়ে আমার মনের ভাবনাগুলো যেন ছুঁয়ে ফেলেছিল আকাশ। কারণ আজ এই প্রথমবার আমার স্বামীর সঙ্গে আমার দেখা হওয়ার কথা। আমি ঠিক করে রেখেছিলাম আমার স্বামী আমার সঙ্গে যাই করুক, যেভাবেই করুন, যে কোনো হইচই করব না, বরং তাকে পুরোপুরি সঙ্গ দেব আর যেভাবে হোক তাকে খুশি রাখবো। তারপর রাত 9টা বাজতেই তিনি যখন আমার কাছে এলেন, আমার বুকটা ধড়ফড় করে উঠল। ভয়ে একবার ঘাবড়ে গিয়েছিলাম, কিন্তু তারপরে কিছুক্ষণ পরে এমন কিছু ঘটলে যে আমার শ্বাস না থেমে গেল। আমার বাসর রাত প্রথম দিনে নষ্ট হয়ে গেল, কারণ আমার স্বামী তার 9 ইঞ্চি লম্বা আর 3 ইঞ্চি মোটা জিনিসটা দিয়ে সারা রাত আমার সঙ্গে এমন কিছু করলেন যে আমি আর কিছু বলতে পারছি না। আমি শুধু সেজেগুজে তার পাশে বসেছিলাম। তিনি আমার সৌন্দর্যের প্রশংসা পড়ে গিয়েছিলেন। হঠাৎ আমার ঘরের দরজায় কড়া শব্দ হলো। অনিক, আমার স্বামী, যিনি যখন আমার রূপে মগ্ন ছিলেন, একেবারে চমকে উঠলেন। তার মুখের রং কেমন জানি না, পলকে বদলে গেল। তিনি বললেন, মনে হচ্ছে মা এসে গেছে। এটা বলে তিনি তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে দরজা খুলে দিলেন। আমি অবাক হয়ে ভাবছিলাম এই সময় আমার শাশুড়ি আমার সঙ্গে ঘরে আসবেন কেন, কিন্তু দরজা খুলতে দেখি আমার শাশুড়ি এক গ্লাস দুধ হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। এই পরিস্থিতিতে আমার শ্বাস আটকে যাওয়া আমাকে লজ্জায় ফেলে দিল। কি এ ধরনের আচরণ! তিনি অনিককে বললেন, তুমি অন্য ঘরে গিয়ে শুয়ে পড়ো, আমার সঙ্গে অনেক কথা আছে। শাশুড়ির কথা শুনে আমার মাথায় যেন বাজ পড়ল। অনিক কেন অন্য ঘরে শোবেন? অনিক এতে আমার দিকে একটা গভীর দৃষ্টিকে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। আমি কিছুই বোধগম্য হচ্ছিল না। শাশুড়ি কেন অনিককে বাইরে পাঠালেন, আর তিনি কেন অন্য ঘরে শুতে যাবেন? আমার শাশুড়ি মুচকি হাসি এসে আমার কাছে এসে বললেন, তারপর বললেন, তোমাকে শুধু আমার সৌন্দর্য দেখে পছন্দ করেছি, নইলে আমার ছেলের জন্য বড়লোকের মেয়ের অভাব ছিল না। তুমি আমার মনে ধরে গিয়েছিলে। এখন এই ওষুধটা খাও আর দুধটা শেষ করো। এই ওষুধ খেলে তোমার চাঁদের মতো একটা ছেলে হবে। তার কথা শুনে আমার মনটা খারাপ হয়ে গেল। বাসর রাতের জন্য আমি কত স্বপ্ন দেখেছিলাম, কিন্তু আমার শাশুড়ি যে এমন অদ্ভুত, কি জানতাম। আমার স্বামীকে অন্য ঘরে পাঠিয়ে দিলেন। আমার মুখের ভাব দেখে বোধ হয় তিনি বুঝতে পারলেন যে আমি রেগে আছি। তিনি আমাকে বললেন, অনেক আমার কথা গেলাম, তাই তুমি আমার কথা শোনো, তাহলে সব ঠিক থাকবে। এই বলে তিনি জোর করে আমার মুখটা ওষুধটা ঢুকে দিলেন আর দুধের গ্লাসটা আমার ঠোঁটে ঠেকিয়ে দিলেন। ওষুধটা এত তেতো ছিল যে আমি বাধ্য হয়ে পুরোটাই খেয়ে ফেললাম। তারপর তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন, কিন্তু কয়েক মুহূর্ত পরে আমার চোখে ঘুম এসে গেল আর আমি ঘুমিয়ে পড়লাম। সকালে যখন আমি চোখ খুললাম, তখন দেখি ব্লাউজের পোশাকে বসে আছি আমি ঘরে একা। মাথাটা ভার লাগছিল। শাশুড়ির কথাগুলো মনে পড়তে লাগলো। তার চিন্তা ভাবনার জন্য আমার মনে দুঃখ হচ্ছিল। কে এমন করে? আমি কাপড় বদলে যখন বাইরে এলাম, দেখি শাশুড়ি অনেকের সঙ্গে নাস্তা করছেন। আমাকে দেখে তিনি এসে বলেন, এসো বসে নাস্তা করো। আমি অনেকের পাশে গিয়ে বসলাম। তিনি বড় গম্ভীর মুখে বসেছিলেন, মনে হচ্ছিল তার মন ভালো নেই। শাশুড়ি প্লেটে ডিম ভেজে দিলেন। অনেক চা খেয়ে উঠে অফিসে চলে গেলেন। তখন শাশুড়ি বলেন, আজ থেকে তুমি শাড়ি পরে থাকবে, অনেকের সামনে এত সাজগোজ করার কোনো দরকার নেই। অনেক চলে যেতে তার আচরণ আমার প্রতি কঠোর হয়ে গেল। নাস্তা শেষ করতে তিনি আমাকে রান্নাঘরের দিকে ইশারা নিয়ে বললেন, আজ থেকে সব রান্নার কাজ তুমি সামলাবে। তার এই পলকে পলকে বদলে যাওয়ার রূপ দেখে আমি হতভম্ব হয়ে গেলাম। কিন্তু সন্ধ্যায় যখন অনিকের সঙ্গে একটা ছেলেকে দেখলাম, তখন আমি আরও অবাক হলাম। অনিক তো একা ছিলেন, তাহলে এই ছেলেটাকে? পরে জানলাম সে আমার শাশুড়ির ভাইপো, অন্য শহর থেকে এখানে এসেছে। সে অনেকের সঙ্গে এমন খোলামেলাভাবে কথা বলছিল যেন আমার সঙ্গে এমন খোলামেলা মিশছিল, যেন আমি আগে থেকে তাকে চেনাম। তারপর সে আমার শাশুড়িকে বলতে লাগলো, যখন অনেকের মতো লোকেরা এমন সুন্দরী মেয়ের জুটেছে, তখন আমার জন্য এর চেয়ে সৌন্দর্য ঘুরে দেবে। কথাটা শাশুড়ির সঙ্গে কথা বললেও তার চোখ আমার মাথা থেকে পাঁচ বন্ধ ঘুরছিল। যখন দেখা দেই আমার একে বিষের মতো লাগছিল। ছেলেটা একেবারে ছ্যাবলা ধরনের। আমি রান্নাঘরে চলে গেলাম। আমার পুরো দিনটা রান্নাঘরে কাটলো। রাতে শাশুড়ি আমাকে নিজের হাতে একটা ওষুধ খাওয়াতেন, আর সেটা তৎক্ষণাৎ ঘুম চলে আসতো। আজও আমি রান্নাঘরে কাজ করছিলাম। রাত যখন 11টা বেজে গেছে, কিন্তু কাজ শেষ হওয়ার নামই নিচ্ছিলাম। বসার ঘরে কেউ ছিল না। অনেক আর শাশুড়ি শুয়ে পড়েছে। আমি বাসন ধুচ্ছিলাম। আমার অভ্যাস ছিল রান্নাঘরে কাজ করার সময় ওড়না পরতাম না। বাড়িতে সাধারণত অচেনা কেউ আসতো না, শুধু অনেক ছিলেন।
শাশুড়ি বাড়িতে থাকতে কিন্তু রান্নাঘরের সব দায়িত্ব আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছিলেন। আমি বাসন ধুতে হঠাৎ শাশুড়ির ভাইপো রোহিত রান্নাঘরে ঢুকে বলল। তার আসার কোনো আওয়াজ পাইনি, কিন্তু তার বেপরোয়া চোখের তাপ আমি টের পেলাম। মনে হলো কেউ আমাকে দেখছে। মেয়েদের এই স্বভাবটা থাকে, তার উপর পড়া চোখের সঠিক বুঝতে ফেলে পিছনে ফিরে দেখি সে বদমাসটা আমার উপর থেকে নিচ পর্যন্ত সব কিছু দেখছে। যেখানে আমার ওড়না রাখা ছিল সেখানে সে দাঁড়িয়ে, তার মুখ একটা হাসি দেখে আমি লজ্জায় পড়ে গেলাম এবং সঙ্গে একটু রাগও হলো। আমি জিজ্ঞেস করলাম, এত রাতে আপনি রান্নাঘরে কি করছেন? সে আমার কাছে এসে বলল, এখন যদি হঠাৎ কারোর টেস্টটা পায় তাহলে কি করব? এই বলে সে ফ্রিজের দিকে এগিয়ে গেল। তাড়াতাড়ি ওড়না তুলে নিলাম, নিজেকে ঢেকে ফেললাম। তারপর আবার বাসন ধোয়া শুরু করলাম। সেই নোংরা ছেলেটা এক ফোঁটা করে পানি বড় আরামে খাচ্ছিল আর আমার দিকে তাকিয়েছিল। আমি বুঝতে পারছিলাম না তার চোখ আমার উপর আটকে গেছে, কিন্তু আমি না দেখার ভান করে তাড়াতাড়ি বাসন ধুয়ে ফেলতে লাগলাম যাতে রান্নাঘর থেকে বেরিয়ে আসতে পারি। তখনই ছেলে বলে উঠল, আমার লজ্জা লাগে, এত সুন্দরী মেয়ের স্বামী অনেকের মতো কিভাবে হতে পারে? যার থাকা না থাকা একই। আমি থাকলে তো তার আরও কিছু বলার আগে আমি তাকে একটা চড় মেরে দিলাম। বোধহয় সে আমার কাছ থেকে এটা আশা করেনি, তাই সে অবাক হয়ে এবং রাগে আমার দিকে তাকাতে লাগলো। আমি বললাম, এরপর থেকে জিভ সামলে কথা বলবেন। আমি চেয়েছিলাম তাকে তার জায়গা বুঝিয়ে দিতে, কিন্তু সে আমার হাতটা এমন জোরে চেপে ধরলো যে আমি কিছু করতে পারলাম না। তারপর বলতে লাগলো, তুমি ভালো করোনি, আমাকে চড় মেরে এখন দেখো আমি তোমার সঙ্গে কি করি। এই কথা বলে সে আমার হাত ছেড়ে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। তারপর গলার সেই রাগী স্বর আর যাওয়ার ধরন দেখে আমার মনটা ভয়ে কাঁপতে লাগলো। এখন সে কি করবে এই ভেবে আমি থাকতে পারলাম না। আমি দৌড়ে গিয়ে নিজের দরজা ঘরের বন্ধ করে দিলাম। এই লোকটার মতলব আমাকে বুঝিয়েছে যে তার সঙ্গে আমি ভালোভাবে কোনো ইচ্ছা নেই। আমার আর অনেকের বিয়ে হয়েছে মাত্র 3 মাস, সেটাও ছিল মাত্র কয়েক মিনিটের ব্যাপার। তারপর থেকে আমার শাশুড়ি তাকে আমার কাছে আসতেই দেয়নি। প্রতিদিন রাতে আমাকে নেশার ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিতেন। আমিও তখন ঘরে কাঁপছিলাম। হঠাৎ দরজা করানো শব্দ হলো। আমার বুকটা শুকনো পাতার মতো কাঁপে উঠল। মনে হচ্ছিল এটা যদি রোহিত হয়। দরজা খুললেই দেখি আমার শাশুড়ি আর দুধ নিয়ে ওষুধ নিয়ে দাঁড়িয়ে আছেন। তিনি আমাকে বললেন, দরজা বন্ধ করেছিল কেন? তিনি ঘরে ঢুকতে আমাকে দেখতে লাগলেন। তারপর বললেন, অনেক ঘরে আছে? আমি মাথা নেড়ে না বললাম। মনে হয় তার ভয় ছিল অনেক আমার ঘরে আছে কিনা। দরজা ঘর থেকে বন্ধ দেখে তিনি সাধারণত আমাকে বন্ধ করে ঘুমাতে দিতেন না। তার মন শান্ত হলে তিনি আমাকে দুধ খাইয়ে চলে যেতেন। আমি কাঁদতে শুরু করলাম। স্বামী থাকতেও যেন আমি একা। যেই লোকটা এখন স্বপ্নের মতো আমার উপর ভর করতে শুরু করেছে, কিছুক্ষণের মধ্যেই আমি ঘুমিয়ে পড়লাম। কয়েকদিন ধরে রোহিত আমার জীবন অতিষ্ঠ করে তুলছিল। সে সবসময় আমার পিছনে লেগেই থাকতো। আমার শাশুড়ি তাকে কিছুই বলতেন না। আমি আর সহ্য করতে পারছিলাম না। একদিন ভোরে আমার ঘুম ভেঙে গেল। আমি ঘর থেকে বেরিয়ে এলাম, তখন অনেক বাইরে যাচ্ছিলেন। তাকে দেখে আমার রাগে মাথা গরম হয়ে গেল। এ কেমন স্বামী আমার, যে আমাকে আমার অধিকার দেয়নি? রোহিতের বেয়াদব চোখ আর কথা আমাকে বাঁচায়নি। অনেক আমাকে দেখে হাসলেন, তারপর নিজের ঘরে চলে গেলেন। আমিও তার পিছু পিছু তার ঘরে ঢুকে পড়লাম। আমাকে দেখে তিনি একটু ঘাবড়ে গেলেন। বললেন, তুমি এখানে কি করছো? মা যদি দেখে বলে। তার এই ভয় আমার বোধগম্য হলো না। আমি তো তার বউ। আমি আর কিছু না ভেবে তার কাছে কাঁদতে শুরু করলাম। আমার কান্না তাকে ছুঁয়ে গেল। তিনি আমাকে দূরে সরাতে পারলেন না। আমি বললাম, আপনি আমার থেকে দূরে কেন থাকে পালান? আপনার থেকে আলাদা রাখার কারণ কি? আমি কিসের জন্য শাস্তি পাচ্ছি? কাঁদতে কাঁদতে আমি রোহিতের সব কথা তার কানে তুলে দিলাম। তিনি আমাকে জড়িয়ে ধরলেন আর বললেন, তুমি চিন্তা করো না, আমি এখন থেকে তোমার খেয়াল রাখবো। অনেকের বাহুতে এক অদ্ভুত শান্তি ছিল। আমি বললাম, আপনি আমার থেকে দূরে থাকতে চান না? আপনার কি আমার কথা কখনো মনে পড়ে না? আমার কাছে আসতে ইচ্ছে করে না? কেন দূরে থাকেন? আজ আমি আমার মনের সব কষ্ট বের করে দিয়েছিলাম। তিনি বললেন, মা অনুমতি দেন না, নইলে আমি তোমার খেয়াল রাখতে শান্তি পেতাম। অনেকের এই মিষ্টি কথা আমার কানে মধু ঢালার মতো। ঘরের দরজায় আর জোরে শব্দ হলো। তিনি তৎক্ষণাৎ আমার থেকে সরে গিয়ে বলেন, মা যদি তোমাকে এখানে দেখে তাহলে সর্বনাশ হয়ে যাবে। তিনি আমাকে ঘরের বারান্দায় লুকিয়ে দিলেন। তারপর দরজা খুললেন। আমার শাশুড়ি আমার কথা জিজ্ঞেস করেছিলেন। অনেক বললেন, না জানি না। শাশুড়ি ঘর থেকে বেরিয়ে গেলেন। অনেক আমাকে ঘর থেকে বের করে দিলেন। তিনি রান্নাঘরে চলে গেলেন। শাশুড়ি বোধ হয় আমাকে আর ঘরে খুঁজতে এসেছিলেন।
কিন্তু রান্নাঘরে আমাকে দেখে চুপ করে গেলেন। কিন্তু এমন এমন হয়েছিল যে অনেক রোহিতকে আমার কাছে দেখলেই তাকে ধমক দিতেন। রোহিত চুপচাপ বেরিয়ে যেত। আমার আর অনেক ছাড়া শান্তি ছিল না, তারও আমার থেকে নয়। একদিন ভোরে তার ঘরে কলে যেতাম। এই সময় শাশুড়ি সাধারণত থাকতেন না। ভাবলাম অনেকের সঙ্গে কিছুটা সময় কাটাতে পারবো, কিন্তু আমি জানতাম না যে আমার উপর সর্বনাশ নেমে এসেতে চলছে। অনেকের ঘর থেকে শাশুড়ির গলা ভেসে এসেছিল। অনেক জোরে জোরে বলছিলেন, মা এখন আর কি করতে চান, ও আমার বউ, আমি আর ওর থেকে দূরে থাকবো না। শাশুড়ি বললেন, তুই কি পাগল হয়ে গেছিস? ও যদি তোর বউর কাছে হয় তাহলে আমি সত্যি সত্যি পেকে পেলে তোকে ঘৃণা করব। আমি ভাবতে লাগলাম অনেকের এমন কি রহস্য থাকতে পারে যে আমি তাকে ঘৃণা করব। শাশুড়ি বললেন, তোর ঘর ভালো করে বন্ধ করে রাখ, রাতে যদি ও তোকে দেখে ফেলে তাহলে সব শেষ হয়ে যাবে। এটা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম। কি এমন জিনিস আছে যে রাতে অনেককে দেখলে কিছু খারাপ কিছু হবে? আমি ঠিক করলাম আজ থেকে রাতে ওষুধ খাবো না। রাত হলেই অনেকের ঘরে যাব। শাশুড়ি বেরিয়ে আসতে আমি ওষুধটা বালিশের নিচে লুকিয়ে দুধটা খেয়ে ফেললাম। তারপর বাথরুমে গিয়ে ওষুধটা ফেলে দিলাম। রাতে অনেকের ঘরে চলে গেলাম। তার দরজাটা বন্ধ ছিল, ঘরের আলো জ্বলছিল। ঘরে ঢুকতেই আমার পায়ের তলা মাটি সরে গেল। আমার শাশুড়ির সঙ্গে এত বড় অন্যায় করেছেন আমি অনেকের সত্যিটা জেনে গেলাম। চোখ দিয়ে রক্তের অশ্রু ঝরতে লাগলো। আমি কল্পনা করতে পারিনি যে শাশুড়ি আমার জীবনটা নষ্ট করে দেবেন। উনি আমাকে দেখেননি, কিন্তু আমি সব সত্যিটা জানতে পেরেছিলাম। সারাদিন আমি রান্নাঘরে কাজ করিনি, কিছুই করিনি। শাশুড়ি যখন আমার ঘরে এলেন আমি বললাম, আপনি আমার সঙ্গে অনেক বড় জুলুম করেছেন। আপনি আমার থেকে লুকিয়ে রেখেছেন যে আপনার ছেলে এমন। আমি আর আপনার বাড়িতে থাকবো না। আমার কথা শুনে মুখ ফ্যাকাশে হয়ে গেল। আমার বাড়ি যেতে গেলাম। তিনি বললেন, আগে আমার কথা শুনো, তারপর চাইলে চলে যেও, আমি আটকাবো না। তারপর তিনি যে সত্যিটা আমার সামনে তুলে ধরলেন তা শুনে আমি থমকে গেলাম। তিনি কাঁদতে কাঁদতে সব বলে দিলেন। তার কথা শুনে আমি যাওয়ার সিদ্ধান্ত বদলে ফেললাম। রাতে আমি আবার অনেকের ঘরে গেলাম। অনেক মেয়েদের পোশাক পরে আসলেন, মুখে মেকআপ, মাথায় পরনে লম্বা চুল। আমাকে দেখে তিনি কিছুর জন্য স্তব্ধ হয়ে গেলেন। তারপর বললেন, তুমি ঘরে কিভাবে এলে? মনে হয় তিনি এই কারণে ভয় পাচ্ছিলেন। আমি বললাম, আমি আপনার সত্যি জেনে গেছি। আপনার মা আমাকে সব কিছু বলে দিয়েছেন। আমার কথা শুনে অনেক আমার কাছে এসে বলেন, এখন থেকে তুমি আমার কাছেই থাকবে। হ্যাঁ বলতেই তিনি খুশি হয়ে গেলেন। আমি অনেককে বললাম, তিনি নিজে সব কিছু খুব ভালোবাসেন, কিন্তু মেয়েদের পোশাক পরাটা তার কাছে একটা ছাড়পত্রের মতো। আসলে তিনি যা ছিলেন তার থেকে অনেক বেশি জটিল মানুষ। তার ছোটোবেলা থেকেই মেয়েদের মতো থাকার শখ ছিল। এই শখটা তার উপর এমনভাবে চেপে বসেছিল যে এটা তার জীবনের একটা অংশ হয়ে গেছিল। আমার শাশুড়ি তার সামাজিক কাজের জন্য সারাদিন বাড়ির বাইরে থাকতেন। অনেকে দেখাশোনার জন্য একটা মেয়েকে রাখা দরকার ছিল। সেই মেয়েটার সাজগোজ খুব শখ ছিল। সে নিজে শাশুড়ির শাড়ি পরতো আর অনেককেও সেরকম পোশাক পরিয়ে তারপর মেকআপ করে দিত। ছোটোবেলা থেকেই অনেক শাশুড়ি শাড়ি পরে মেকআপ করে সেজে থাকতেন। তার এইসব আচরণ দিয়ে শাশুড়ি কখনো বেশি নজর দেননি। সেই মেয়েটা রাতে অনেকের সঙ্গে শুতো, তাকে গল্প শোনাতো আর মেয়েদের মতো সাজিয়ে তুলতো। ছোটোবেলায় এসব করতে করতে তার একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছিল, আর পরে এটা তার স্বভাবের অংশ হয়ে গেল। এখন আমার শাশুড়ি এই অভ্যাস নিয়ে খুব চিন্তায় ছিলেন, কারণ অনেক এটা ছাড়তে রাজি ছিলেন না। শাশুড়ি অনেক চিৎকার চিকিৎসার জন্য ডাক্তারকে নিয়ে যাচ্ছিলেন। তিনি ওষুধও খাওয়াচ্ছিলেন, কিন্তু তেমন কিছু ভালো হচ্ছিল না। আমাকে নেশার গুলি খাইয়ে ঘুম পাড়ানো হতো যাতে আমি কিছু না দেখি আর অনেকে চিকিৎসা চালাতে পারে। আগে তিনি সবসময় মেয়ে সেজে থাকতেন, কিন্তু এখন দিনের বেলা পুরুষের মতো কাজ করতেন আর রাতে মেয়েদের মতো সাজতেন। রাতে আমাকে বলতেন, তুমি একটা সুন্দর জোড়া পরে সেজে এসেছো। তিনি নিজেও মেয়েদের পোশাক পরে মেকআপ করে আমাকে সঙ্গে করতেন। আমি বেশি সুন্দর না তুমি। তার এই ব্যবহারে আমার রাগ হতো। আমি তাকে ভালোবাসা দিয়ে বোঝাতে চাইতাম এসব ছেড়ে দিন, কিন্তু তিনি শুনতেন না। একবার তিনি আমাকে বলেন, তুমি আমার উপর ঈর্ষা করো, আমি মেকআপে তোমার চেয়ে বেশি সুন্দর লাগি। তারপর বললেন, যেদিন তুমি বউ সেজে আমার করে এসেছিলে আমি খুব ভালো লেগেছিল। মা যদি না আসতেন তাহলে আমি তোমাকে বউয়ের পোশাক পরিয়ে রাখতাম। আমি সেজে কেমন লাগি? তিনি মেয়েদের মতো কথা নাড়াতেন, হাত নেড়ে ইশারা করতেন, আদায় কাদার মতো কথা বলতেন। তার সঙ্গে থাকতে আমার অস্বস্তি হতো। তিনি বলতেন, পুরুষ হওয়াটা একদম আমার পছন্দ নয়।
একদিন তিনি ঘরে এসে দেখলেন আমি তার পোশাক পরে আছি। আমি মেকআপ করে ছেলেদের মতো চেহারা বানিয়ে রেখেছিলাম, মাথায় ছেলেদের চুলের মতো ওরা চুলও লাগিয়েছিলাম। পরে আমাকে দেখে অনেক রেগে আমার কাছে এসে বললেন, তুমি আমার চুল কেটে ফেলেছ, জানো না আমি লম্বা চুল কত ভালোবাসি, যাও গিয়ে এই চেহারা বদলাও। আমি বললাম, এখন থেকে আমি এইভাবেই থাকবো। তিনি আমার উপর রেগে গেলেন, কিন্তু আমি তার কথা কান দিলাম না। প্রতিদিন ছেলেদের পোশাক পরতে শুরু করলাম। এবার তিনি আমার উপরও বিরক্ত হয়ে গেলেন। তোমাকে ঈশ্বর বানিয়েছে, তার জন্য ধন্যবাদ দেওয়া উচিত। আমি বললাম, আপনাকেও পুরুষ বানিয়েছেন, তার জন্য আপনাকেও ধন্যবাদ দেওয়া উচিত। আমি যেমন আপনার চোখে এই পোশাক খারাপ লাগে, আপনিও আমার কাছে তেমন ভালো লাগে না। আমরা যখন ঈশ্বরের নিয়মে চলি না, তখন কারো চোখে ভালো লাগে না। আমার কথা শুনে তিনি চুপ করে গেলেন। পরের দিন আমি তার ঘরে গেলাম এবং দেখি তিনি ছেলেদের পোশাক পরে আছেন। তিনি বললেন, তুমি বলেছিলে ঈশ্বর পুরুষকে পুরুষ বানিয়েছেন, তাই তার ইচ্ছার মর্যাদা দেওয়া উচিত। যে কাজ বহু বছর ধরে ডাক্তার করতে পারেনি, সেটা আমি কয়েকদিন করে দেখিয়েছিলাম। বন্ধুরা, এই ছিল আজকের গল্প। তোমাদের এই গল্পটা কেমন লাগলো নিচে তোমাদের মতামত লিখে জানাও। গল্পটা ভালো লাগলে এই ভিডিওটিতে একটি ভালোবাসা দাও, আমাদের সাথে যোগাযোগ করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো।